প্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা এইচএসসিতে এবছর পরীক্ষা দিতে চাও তাদের জন্য শুরু করছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের আলোচনা। তো আজকে আমরা যেটা শুরু করব সে অধ্যায়টি হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ। এই অংশটির নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইস অংশ থেকে সাধারণত প্রত্যেক পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন আসে এবং এটিতে 10 নম্বর থাকে এবং এখান থেকে সর্বনিম্ন 3টি বহু নির্বাচনী প্রশ্ন আসে, তাতে নম্বর থাকে 3। তো মোট অধ্যায় থেকে টোটালি 13 নম্বর থাকে। আমরা যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে এখান থেকে 13 নম্বর পাওয়াটা খুবই সোজা। তো যাই হোক, অতিরিক্ত কথা না বলে আমরা আমাদের পাঠের মধ্যে প্রবেশ করি। এখানে মূলত ডিজিটাল ডিভাইসের যে প্রধান আলোচনার বিষয় সেটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রা কি, আমরা সেই ব্যাপারে প্রথম আলোচনা করি। তো বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে জর্জ বুল নামক এক ব্রিটিশ ভদ্রলোক, উনি 1854 সালের দিকে মনে হয়, 1847 সালে তার বিখ্যাত বই ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অংশে উনি কতগুলো যুক্তি প্রদর্শন করেন। তো যাই হোক, এই যে জর্জ বুল, ইনি সর্বপ্রথম ব্যক্তি যিনি গণিত এবং যুক্তির মাঝে একটা সম্পর্ক স্থাপন করেন। তো এই জর্জ বুলের গণিত এবং যুক্তির উপর ভিত্তি করে যে অ্যালজেব্রাটা তৈরি হয়েছে তার নামই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে তোমরা আমার সঙ্গে সঙ্গে বিষয়টি একটু বলতে পারো। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা কি? বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে জর্জ বুলের গণিত যুক্তির উপর ভিত্তি করে যে নতুন, অর্থাৎ কি জর্জ বুলের গণিত ও যুক্তির উপরে যে অ্যালজেব্রা সৃষ্টি হয়েছে তাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলি, নাকি? তাহলে কি দেখা গেল? অর্থাৎ জর্জ বুলের গণিত ও যুক্তির উপর যে অ্যালজেব্রা সৃষ্টি হয়েছে তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। তো এক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রার কতগুলো নিয়ম কানুন আছে। বুলিয়ান অ্যালজেব্রার যে নিয়ম কানুন গুলো আছে তাদেরকে আমরা বলবো বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো কোথায় বুলিয়ান অ্যালজেব্রাটা প্রয়োগ হবে? বুলিয়ান অ্যালজেব্রা সেই সমস্ত ক্ষেত্রে প্রয়োগ হবে যেখানে শুধুমাত্র 2টি অপশন থাকবে। এই অপশনগুলোকে প্রফেশনাল বলা হয়, অর্থাৎ যেখানে শুধুমাত্র 2টা বিষয় প্রযোজ্য। যেমন ধরো, এমন হতে পারে সত্য, মিথ্যা, দিন,
দ্য, অন, অফ, অর্থাৎ যেখানে দুইটি অবস্থা আছে সেই ক্ষেত্রে আমরা বুলিয়ান অ্যালজেব্রা প্রয়োগ করতে পারবো। তো এখানে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রগুলোতে দুইটি, দেখা গেছে বাইনারি ক্ষেত্রে আমরা তাহলে বুলিয়ান অ্যালজেব্রা প্রয়োগ করতে পারি। যাক, তাহলে বোঝা গেল কোন কোন ডিভাইসের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা প্রযোজ্য। অর্থাৎ যেমন আমাদের কাছে একটা লাইট আছে, এই লাইটটাকে আমরা যদি কোনো ব্যাটারির সঙ্গে যুক্ত করি তাহলে এখানে যদি আমরা একটা সুইচ দিয়ে দেই, এটা ধরি প্লাস, এটা ধরি মাইনাস, আর এইখানে আমরা দিলাম একটা সুইচ। তাহলে এই যে সুইচটার নাম দেই একটা, মনে করে এই সুইচটার নাম দিলাম আমরা এ, তাহলে কি হবে বিষয়টা, আমরা এই বাল্বটাকে, এই যে বাল্বটা আছে এটাকে আমরা এই এর সুইচটা দিয়ে চালু এবং বন্ধ করতে পারবো, অর্থাৎ অন এবং অফ করতে পারবো। তাহলে এই যে সুইচটা, এই সুইচটাকে ধরলাম, এই সুইচটার নাম হচ্ছে এ। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় দেখা গেছে এই সুইচটা হইতে পারে দুইটা মান প্রয়োগ করতে পারে, একবার অন হইতে পারে আর একবার অফ হইতে পারে। তাহলে এই সুইচটা যেহেতু দুইটা মান হতে পারে, তার মানে এই এর মানটা পরিবর্তনশীল। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যে সমস্ত প্রতীকের মান পরিবর্তনশীল তাদেরকে আমরা বলি বুলিয়ান চলক। তাহলে আমার সঙ্গে সঙ্গে বলো, বুলিয়ান চলক কাকে বলে? তো বুলিয়ান চলক অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যে সমস্ত প্রতীকের মান পরিবর্তনশীল তাদেরকে বুলিয়ান চলক বলে। আমরা উদাহরণ হিসেবে দিতে পারি কি কি, যে কোনো ধরনের বর্ণ, তা হতে পারে এ, বি, সি, এক্স, ওয়াই, জেড ইত্যাদি। তো যদি বলি উদাহরণ হতে পারে কি এ, বি, এক্স, ওয়াই ইত্যাদি। তাহলে বুলিয়ান চলকের ভালো নাম আমরা পেলাম। এরপর আসবে বুলিয়ান ধ্রুবক। আচ্ছা, এই যে আমাদের একটা এ ভেরিয়েবল আছে, এখানে একটা সুইচের পরিবর্তে আমরা কিন্তু চাইলে আরো একটা সুইচ নিতে পারি, তাহলে এগুলো হচ্ছে বুলিয়ান চলক। এখন এই এ দিয়ে আমরা এই যে লাইটটা আছে এই লাইটটাকে অন এবং অফ করতে পারি। অর্থাৎ এই লাইটটার অবস্থা হতে পারে দুই প্রকারের, এক পার হতে পারে অন, যখন চালু থাকবে, যখন এই লাইটটা জ্বলবে, যখন জ্বলবে লাইটটা তখন আমরা এটাকে ধরবো ওয়ান। আর যদি ওয়ান, তার মানে অন থাকলে আমরা ধরবো হচ্ছে এই লাইটটার মান হচ্ছে ওয়ান। এবং যদি এই বাতিটা যদি না জ্বলে থাকে, অর্থাৎ যদি বাতিটা শুধু অফ থাকে, তাহলে সেটার মান ধরবো আমরা শূন্য। অর্থাৎ বাতিটা বন্ধ থাকলে তার মান হবে শূন্য। তাহলে দেখা গেছে কি বুলিয়ান অ্যালজেব্রায়
দুইটি ধ্রুবক থাকে, তার মানে বুলিয়ান অ্যালজেব্রায় যে সমস্ত মান কখনো পরিবর্তন হয় না তাহলে তাদেরকে আমরা বলবো বুলিয়ান ধ্রুবক। অর্থাৎ এখানে 0 এবং 1 হচ্ছে বুলিয়ান ধ্রুবক। আমাদের মনে রাখতে হবে এখানে 0 কিন্তু বাতিটা বন্ধ আছে এবং 1 কিন্তু বাতিটা চালু আছে। তার মানে সাধারণভাবে আমরা যদি ধরি 1 মানে 1, 1 আর 1 যোগ করলে 2 হবে, 3 হবে, এখানে কিন্তু তা না। এখানে হচ্ছে বাতিটা যদি চালু থাকে তাহলে ফলাফলটা হবে 1, আদারওয়াইজ যদি বাতিটা বন্ধ থাকে যে কোনো ভাবে তাহলে এখানে হবে ফলাফল 0। তার মানে আমাদের সাংখ্যিক যে যোগ এবং বুলিয়ান যোগের 1 এর মধ্যে পার্থক্যটা অনেক। এখানে এই 1টা হচ্ছে যৌক্তিক এক। যাই হোক, তো আমরা সামনের দিকে আগাই। তাহলে বুলিয়ান ধ্রুবক কাকে বলে? বুলিয়ান অ্যালজেব্রায় যে সমস্ত মান পরিবর্তন হয় না তাদেরকে আমরা বলি বুলিয়ান ধ্রুবক। ঠিক আছে? তাহলে বুলিয়ান ধ্রুবক কাকে বলে আমরা একটু লিখি। দেখো এখানে একটু মুছে লিখি, বুলিয়ান ধ্রুবক অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যে সমস্ত মান পরিবর্তনশীল নয় যদি দিই আমরা এখানে, তাহলে কি হবে? পরিবর্তনশীল। বুলিয়ান অ্যালজেব্রায় যে সমস্ত মান পরিবর্তনশীল নয় তাকে বুলিয়ান ধ্রুবক বলে। বুলিয়ান ধ্রুবক তাহলে কি কি পেলাম? বুলিয়ান ধ্রুবক হচ্ছে দুইটি, সেটা হচ্ছে কি, উদাহরণ যদি বলি আমরা তাহলে হচ্ছে কত হবে? 0 এবং 1। ঠিক আছে, এতটুকু তো আমরা বুঝতে পারলাম না। এবার সামনের দিকে আগাই। তাহলে তোমরা একটু খেয়াল করো, তো এখন আসি আমরা ভোল্টেজের ব্যাপারটায়। একটা ডিভাইস, যত ডিজিটাল ডিভাইস আছে এটা সাধারণত 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত চলে। অর্থাৎ ভোল্টেজ জিনিসটা কি? ভোল্টেজ হচ্ছে, ধরো একটা লাইট আছে, এইটা একটা লাইট, এই লাইটটা জ্বলার জন্য 5 ভোল্ট লাগে। আর ধরো এখানে 0 ভোল্ট ধরলাম, এখানে 5 ভোল্ট, এখানে ধরলাম আমি 1, এখানে ধরলাম 2, 3, এখানে 4 ধরলাম, এখানে 5। তাহলে আমাদের ভোল্টেজ জিনিসটা বোঝা দরকার। ভোল্ট মানে কি? দেখা গেছে মনে করো একটা পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কির এখান থেকে একটা লাইন আছে, আবার উপর দিয়ে পানি পড়ে। এখান দিয়ে পানি ট্যাঙ্কির ভিতরে প্রবেশ করে আর এখান দিয়ে পানি বের হয়ে যায়। তাহলে আমরা যদি এখান দিয়ে পানি পেতে চাই তাহলে কি হবে? আমাদের এখানে পানি ঢুকাতে হবে। তার মানে এখান দিয়ে পানি ভিতরে প্রবেশ করে এখান দিয়ে পড়বে। এখন দেখো
যদি এইটা দিয়ে কিন্তু যদি এতক্ষণ পর্যন্ত যত টাইমে এই পর্যন্ত অংশ ভরবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান দিয়ে পানি বের হবে না, এই লাইন দিয়ে কোনো পানি পড়বে না এখান দিয়ে। কারণ কি? কারণ দেখা গেছে এই যে অংশটুকু, এই অংশটুকু পানি ভরছে ঠিক আছে, কিন্তু এর আওতার মধ্যে না পড়ার কারণে দেখা গেছে কি আমরা কোনো কার্যকর কোনো পানিই পাবো না। আবার যখন আমাদের এই পর্যন্ত পানি আসবে তখন দেখা গেছে কি এই অংশটার পরে যখন এই পর্যন্ত পানি আসবে তখন দেখবে যে এখান থেকে যে পানি পড়ে তার প্রবাহ খুবই কম, অর্থাৎ এখান দিয়ে খুব অল্প পরিমাণ পানি পড়বে, যে পানিটার ফ্লোটা খুবই কম, তা দিয়ে কাজ করা যায় না। অর্থাৎ ঠিক একইভাবে এই বাল্বটা জ্বলার জন্য একটা নির্দিষ্ট মাত্রা লাগে, অর্থাৎ দেখা গেছে সেটা কত, সেটা হচ্ছে 0.0 থেকে 0.8 ভোল্ট। এই ভোল্টের মাঝে এই বাল্বটা, অর্থাৎ যদি ভোল্টেজ 0 থেকে 0.8 হয় তাহলে এই বাল্বটা জ্বলে না, অর্থাৎ অফ থাকে। তাহলে 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত এই বাল্বটা যেহেতু জ্বলে না, তার মানে এই ভোল্টেজটাকে আমরা 0 ধরবো। বোঝা গেল? এখন 0 থেকে 0.8 ভোল্ট, অর্থাৎ আমরা এইখান থেকে এই যে একটা অংশ পাইছিলাম এইখান থেকে 0.8 ভোল্ট, অর্থাৎ 0.8 ভোল্ট থেকে যে আমাদের 2 ভোল্ট পর্যন্ত অংশটা থাকে, অর্থাৎ এই অংশটা যে থাকে এই অংশটা আমাদের আনডিফাইন্ড মানে অসংজ্ঞায়িত, অর্থাৎ এই অংশটা হয়তো হালকা কিছু জ্বলে এই লাইটটা, যেটা দিয়ে কোনো প্রকারের কাজই করা যায় না। ঠিক যেমন এইখানটাতে ছিল এই ট্যাঙ্কিটার সাথে, আমি যদি ট্যাঙ্কিটা আবার সুন্দর করে রাখি, দেখো এমন আঁকলাম, ধরো ট্যাঙ্কিটাকে এমন এঁকে নিলাম, এঁকে নিয়ে দেখা গেল কি এই পর্যন্ত ট্যাঙ্কিটা এই অংশটা কোনো এই পানিটা কোনো কাজই করে না, আর এই অংশ থেকে কাজ হয় হালকা পাতলা অল্প, কিন্তু সেটা দিয়ে কোনো কাজ করা যায় না। অর্থাৎ এই অংশটা হচ্ছে তোমার 1 থেকে 0 থেকে 0.8 ভোল্ট, আর এই অংশটা হবে তাহলে কত ভোল্ট পর্যন্ত, 0.8 ভোল্ট থেকে 2 ভোল্ট পর্যন্ত, এটাকে আমরা আনডিফাইন্ড বলি। তাহলে আমাদের কার্যকর অংশ কতটুকু? কার্যকর অংশ হচ্ছে 2 থেকে 5 ভোল্ট পর্যন্ত। তাহলে দেখা গেছে কি আমাদের এই 2 থেকে 5 ভোল্ট পর্যন্ত এই যে অংশটা আছে এই অংশটা এই বাল্বটা জ্বলে, অর্থাৎ 2 ভোল্টের পরে থেকে মোটামুটি জ্বলতে শুরু করে এবং কাজ করে, আর 5 ভোল্টের সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলে। তাহলে আমরা বলবো এই 2 থেকে 5 ভোল্ট পর্যন্ত অংশটাকে আমরা বলবো হচ্ছে 1, আর 0 থেকে 1 ভোল্ট পর্যন্ত 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত বলবো আমরা 0, এবং 1 থেকে 0.8 থেকে 2 পর্যন্ত যে অংশটা ভোল্টেজটা এটাকে আমরা বলবো হচ্ছে আনডিফাইন্ড। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে বলতে পারি যদি ভোল্টেজ হিসাব করি, ভোল্টেজ হিসাব করলে 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত যেটা হবে সেটার মান হচ্ছে কত বুলিয়ানে 0, আর 2 থেকে 5 ভোল্ট পর্যন্ত যে অংশটা সেটাকে আমরা বলবো হচ্ছে 1। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যখন অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় কোন ডিভাইস 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত কোন ডিভাইস ডিজিটাল ডিভাইস ঠিকঠাক মতো কাজ করে না, তাহলে এর মানটা হচ্ছে কত 0। এবং 2 থেকে 5 ভোল্ট পর্যন্ত ডিজিটাল ডিভাইস গুলো ভালো মতো কাজ করে, তাহলে এই অংশটাকে আমরা বলবো হচ্ছে 1। তো গেল এতটুকু ক্লিয়ার? অর্থাৎ এখানে কাজ করে কত, তাহলে এই 2 থেকে 5 ভোল্ট পর্যন্ত 3, 4, 5, ঠিক আছে, এই অংশটা হচ্ছে কার্যকর অংশ। তাহলে আসো আবার একটু আলোচনা করি। তাহলে আমরা বুঝতে পারলাম বুলিয়ান অ্যালজেব্রায় 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত ভ্যালু হচ্ছে 0, এবং 2 থেকে 5 ভোল্ট পর্যন্ত ভ্যালু হচ্ছে
1 এবং এর মাঝে অর্থাৎ 0.8 থেকে 2 পর্যন্ত অংশটা যেটা থাকে মাঝখানে এটা হচ্ছে আনডিফাইন্ড একটা অংশ। ক্লিয়ার? এবার আমরা যাব হচ্ছে সত্যক সারণীতে। তো সত্যক সারণীর আগে আমরা বুলিয়ান কতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো জেনে নিই। তো অপারেটর কি? অপারেটর হচ্ছে কি সেই জিনিসটা, যদি ধরো তোমাকে বলা হলো যে আচ্ছা 2 যোগ 3, এটা বলার সঙ্গে সঙ্গে তুমি কি ভাববে? অর্থাৎ তুমি ভেবে নেবে যে 2 এর সাথে যেহেতু তোমাকে 3 কে বলতেছে, তার মানে এইখানে যে এই একটা অংশ আছে যোগ, এটা দিয়ে তুমি বুঝবে যে এই দুটো মানকে তুমি যোগ করে দেবে, অর্থাৎ 3 2 5। অর্থাৎ এই চিহ্নটা দ্বারা কি বলা হয়েছে? এই চিহ্নটা দ্বারা তোমাকে একটা কাজ করতে বলা হয়েছে, অর্থাৎ অপারেশন করতে বলা হয়েছে। অপারেশন অর্থ হচ্ছে কাজ। তার মানে এই যোগ চিহ্ন দ্বারা বলা হচ্ছে তোমাকে একটা কাজ করতে। তাহলে এখানে একটা, এটাকে আমরা একটা অপারেটর বা প্রক্রিয়া চিহ্ন বলি। ঠিক আছে? যদি এমন একটা চিহ্ন হয় যে 5 এখানে হচ্ছে 2, তাহলে এইখানে দেখো আমরা একটা চিহ্ন দিলাম, এখানে কি বুঝি? 5 বড় এবং 2 ছোট। এখানে কিন্তু তোমাকে কোনো কিছু করতে বলা হয় না, এটা এভাবেই থাকে, অর্থাৎ এটা দিয়ে একটা সম্পর্ক বোঝায়। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় সম্পর্ক চিহ্ন। তো এখানে হচ্ছে এই বুলিয়ান অপারেটর, অর্থাৎ বুলিয়ানের জায়গায় যে সমস্ত চিহ্ন বা প্রতীক দ্বারা কোনো কাজ করা হয় তাকে বলা হচ্ছে বুলিয়ান অপারেটর। বুলিয়ান অপারেটর হচ্ছে দুইটি। এক, এখানে আমরা ছোট সময় এটাকে আমরা বলতাম কি? অনন্য ক্ষেত্রে আমরা এটাকে বলতাম যোগ, কিন্তু বুলিয়ানের জায়গায় এটাকে যোগ বলে না, এই অপারেশনটার নাম হচ্ছে অর অপারেশন। আর বুলিয়ানের জায়গায় আরেকটা অপারেশন আছে, এটার নাম হচ্ছে এন্ড অপারেশন। আমরা অনন্য ক্ষেত্রে গুণ বলতাম না, এখানে এটার নাম হচ্ছে এন্ড অপারেশন। আর এখানে আরেকটা অপারেশন আছে, তার নাম হচ্ছে প্রাইম বা পূরক। তাহলে এই পূরক দেওয়া হয় এরকম চিহ্ন দিয়ে। ঠিক আছে? এটা একটু উপরে দেওয়া হয়, যেমন ধরো এখানে কিন্তু ধরো এখানে যদি দেওয়া হয় এ, এখানে দিলাম বি, তার মানে এখানে বসবে অর অপারেশনটা, আর এখানে দিলাম এ, এখানে দিলাম বি, এখানে বসে এন্ড অপারেশনটা, আর এই অপারেশনটা বসে হচ্ছে উপরে। ঠিক আছে? আর এই অপারেশনটার নাম হচ্ছে নট অপারেশন। তাহলে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় কয়টি অপারেশন পেলাম? বুলিয়ান অ্যালজেব্রায় 3টি অপারেশন পেলাম। এটা হচ্ছে অর অপারেশন, আর এটা হচ্ছে এন্ড অপারেশন, আর এটা হচ্ছে নট অপারেশন। এটাকে আমরা নট বলি, আবার প্রাইমও বলি, পূরক। হ্যাঁ, প্রাইমও বলা হয় আর কি। তাহলে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় 3টি অপারেশন পেলাম। তো অপারেশন কাকে বলে? বুলিয়ান অ্যালজেব্রায় যে চিহ্নগুলো দ্বারা কোনো কিছু করতে বলা হয় তখন তাকে বলা হয় হচ্ছে বুলিয়ান অপারেশন। বুলিয়ান অ্যালজেব্রায় 3টি অপারেশন আছে, একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে অর, একটা হচ্ছে নট অপারেশন। তাহলে অপারেশন তো আমরা বুঝলাম, এরপরে একটা কাজ করি, আমরা সত্যক সারণীটা বলবো। সত্যক সারণী কি? সত্যক সারণী হচ্ছে একাধিক শর্তের ভিত্তিতে, হ্যাঁ, দেখা গেছে একাধিক শর্ত থাকলো, তার দেখা যায় বিভিন্ন মান হইতে পারে। এই মানের জন্য সম্পূর্ণ যে শর্ত থাকে তার মানটা কি সত্য হয় না মিথ্যা হয়, এই ব্যাপারটা হচ্ছে যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় সত্যক সারণী। তার মানে কি বললাম? যে একাধিক শর্তের সাপেক্ষে যদি কোনো
সম্পূর্ণ শর্ত সত্য কিনা মিথ্যা হবে। যদি এমন হয় তাকে বলবো আমরা কি, সত্যক সারণী। এইটা যে সারণীর মাধ্যমে নির্ণয় করবো সেটা হচ্ছে সত্যক সারণী। তার মানে কি দাঁড়ালো, একাধিক শর্তের বিভিন্ন মানের জন্য সম্পূর্ণ শর্তের মান সত্য কি মিথ্যা হয় তা প্রকাশক যে সারণী তাদেরকে বলবো আমরা সত্যক সারণী। আমরা একটু লিখি তাহলে, সত্যক সারণী। সত্যক সারণী কি, একাধিক শর্তের বিভিন্ন মানের জন্য শর্তের বিভিন্ন মানের জন্য সম্পূর্ণ শর্তের মান সত্য কিনা মিথ্যা শর্তের মান সত্য নাকি মিথ্যা তা যে সারণীর মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম একাধিক শর্তের সাপেক্ষে বা একাধিক শর্তের বিভিন্ন মানের জন্য সম্পূর্ণ শর্তের মান সত্য নাকি মিথ্যা তা যে সারণীর মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। তো দেখা যাক সত্যক সারণীটা কি। আসলে আমরা একটা কিছু বললাম কিন্তু যখন একটা উদাহরণ দিব তাহলে জিনিসটা আমাদের ক্লিয়ার হবে। যেমন ধরা গেল আমরা একটা বিয়ে দিতে চাই, তো বিয়ে দেওয়ার জন্য একটা কাজ করতে চাই, আমরা ধরলাম একটা বিয়ে দেব, তো বিয়ের সবটা করি, এখানে হবে বিয়ে। বিয়ের জন্য কি কি শর্ত আছে, একটা ছেলে থাকবে একটা মেয়ে থাকবে, তাই তো থাকলো। এখন বিয়ের জন্য কয়েকটা শর্ত আছে। এক নম্বর, বিয়ে যদি দিতে হয় তাহলে মেয়ের বয়স হতে হবে, মেয়ের বয়স হতে হবে 18 বছরের বড়, আর ছেলে হতে হবে, ছেলের বয়স হতে হবে 21 বছরের বড়। যদি এই অবস্থা হয় তাহলে কিন্তু বিয়ে হবে। তাহলে আমরা একটা হিসাব করি, ধরি যদি ছেলের বয়স হয় মনে করো তোমার 20, ছেলের বয়স যদি 20 হয় আর মেয়ের বয়স যদি হয় 17, তাহলে কি বিয়ে হবে? হবে না। কারণ দেখা গেছে ছেলের বয়স হচ্ছে 18 বছরের 21 বছরের কম আছে, মেয়ের বয়স কম আছে, তাহলে বিয়েটা কি হবে? হবে না। এখন যদি আমরা এমন ধরি যে ছেলের বয়স হয়তো 22 বা মেয়ের বয়স 17, তাহলেও কি বিয়ে হবে? তাহলেও কিন্তু বিয়েটা হবে না। কারণ মেয়ের বয়সের শর্ত ছিল কত? 18 বেশি হতে হবে। তাহলে যদি আমরা বলি, এখন যদি এইটা হয় যে মেয়ের বয়স হচ্ছে 22 এবং ছেলের বয়স হচ্ছে ছেলের বয়স হচ্ছে 22 এবং মেয়ের বয়স হচ্ছে মনে করো 20, তাহলে কি বিয়ে হবে? হ্যাঁ। তাহলে দেখা গেছে কি আমরা এইরকম একটা সারণী দিয়ে কিন্তু এই বিয়েটা হবে কি হবে না আমরা এর একটা যৌক্তিকতা নির্ণয় করতে পারলাম।
তাহলে কি দাঁড়া গেল? দেখা গেল কি এই সারণীর সাহায্যে আমরা একাধিক শর্তের উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নিতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? সত্যক সারণী কাকে বলে? একাধিক শর্তের বিভিন্ন মানের জন্য সম্পূর্ণ শর্তের মান সত্য নাকি মিথ্যা তা যে সারণীর মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। তাহলে আমরা সত্যক সারণী কাকে বলে সেটার একটা ধারণা পেলাম। তো আগামী যে লেকচার আছে সেই লেকচারে আমরা সত্যক সারণীর সাহায্যে কিভাবে সমস্যার সমাধান করা হয় সেইটা বুঝবো। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ক্লাসটি, তাহলে পছন্দ হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আর এটার জন্য একটা পিডিএফ আছে আমার কাছে, যদি তোমাদের কারো পিডিএফ দরকার হয় তাহলে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নম্বরে তোমরা বুলিয়ান লিখে একটা মেসেজ দিও, তাহলে তোমার নম্বরে আমি ওই পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেব। তো আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে যদি তোমাদের কখনো দরকার পড়ে তাহলে এই নম্বরটায় লিখে দেবে বুলিয়ান। যদি এই নম্বরটা মেসেজ করে বুলিয়ান লিখো তাহলে আমার কাছে যে শীটটা আছে সেই শীটটা আমি তোমাদের কাছে পাঠিয়ে দেব। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই থাকলো। ধন্যবাদ সবাইকে।